বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ অনার্স দর্শন ও এমএ দর্শন প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আজকের এই অনুষ্ঠান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইয়াংচুর অদৃষ্টবাদ ও আদর্শ জীবন। ইয়াংচু একজন প্রাচীন চীনা দার্শনিক, তার এই মতবাদ নিয়ে আমরা আলোচনা করব। এর একটি কারণ আছে যে আপনারা জানেন যে আমাদের যে বিএ অনার্স দর্শন এবং এমএ দর্শন প্রোগ্রামের এই উভয় প্রোগ্রামের ক্ষেত্রে চীনা দর্শনের পরে আমাদের কোর্স আছে। কোর্সগুলোর নামটা এরকম যে প্রাচ্য দর্শন, আমরা যেটা বলি ইস্টার্ন ফিলোসফি, ইন্ডিয়ান, চাইনিজ অ্যান্ড জাপানিজ। আরেকটি যেটা অনার্সের ক্ষেত্রে সেটা ছিল ইস্টার্ন ফিলোসফি, চাইনিজ অ্যান্ড জাপানিজ। তো এই উভয় প্রোগ্রামের অন্তর্গত হলো আজকের এই বিষয়টি, এবং এই যে বিষয়টি আমরা আজকে জানার চেষ্টা করব যে ইয়াংচুর যে অদৃষ্টবাদ এবং আদর্শ জীবন, বিষয়টি আলোচনা করার জন্য আজকে আমি আছি দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, এবং আমার সাথে আছেন একই বিষয়ের এবং একই ফ্যাকাল্টির শিক্ষক সহকারী অধ্যাপক দর্শন জনাব উজ্জ্বল কুমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইয়াংচু একজন প্রখ্যাত দার্শনিক এবং তাকে সত্যিকার অর্থে গোটা চৈনিক দর্শনে আপনার এই যে আত্মপ্রেম, ইন্দ্রিয় সুখবাদ এবং উপভোগবাদের জন্য মূলত স্মরণ করা হয়। এবং যদিও তিনি দার্শনিক চিন্তাটাকে একটু বলা যায় যে কঠিনভাবে সূত্রায়িত করেছিলেন দার্শনিক চিন্তা, কিন্তু তারপরেও তার দর্শনে এই অদৃষ্টবাদ এবং আদর্শ জীবনের এই বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি তাওবাদের প্রতিষ্ঠাতা ছিলেন লাওজু, এবং লাওজুর মৃত্যুর পর আসলে দুই ধরনের ব্যাখ্যা আমরা খুঁজে পাই তাওয়ের, বা বলা যায় যে দুই ধরনের গড়ে উঠেছিল, সম্প্রদায় গড়ে উঠেছিল। তো একটা ছিল যে চুয়াংজুর বক্তব্য যে ব্যাখ্যা দিয়েছিল, তার বক্তব্য ছিল যে তাও হচ্ছে কি, তাও হচ্ছে পৃথিবীর সকল জিনিসের একটা স্বতঃস্ফূর্ত সমষ্টি, এবং তিনি মনে করতেন যে সকল জিনিসই আসলে প্রাকৃতিক গতি অনুসরণ করে। এটি ছিল চুয়াংজুর বক্তব্য, এবং এই জন্যই চুয়াংজুর এই ধারণাকে আমরা বলা হয় যে প্রকৃতিবাদী তাও। পক্ষান্তরে আজকে আমাদের যাকে নিয়ে আমরা আলোচনা করব যে ইয়াংচুর বক্তব্য ছিল যে না, তাও হচ্ছে বড় অন্ধ অচেতন এক দৈহিক শক্তি, এবং এটি কোনো সচেতন সত্তা নয়। ফলে আমরা এই ইয়াংচুর মতবাদকে আমরা বলতে পারি জড়বাদী তাওবাদ। তো যাই হোক, আমরা এই ইয়াংচুর এই যে তাওকে যে ব্যাখ্যা করেছিলেন, এবং উনি এই ব্যাখ্যা শুধু নয়, উনি নিজে যে একটা তত্ত্ব দিয়েছিলেন অদৃষ্টবাদ, তারপরে যে আদর্শ জীবন নিয়ে। তো প্রথমে আমরা এই যে ওনার যে অদৃষ্টবাদ আমরা আলোচনা করার আগে ওনার একটু পরিচয়ও জেনে নিই। উজ্জ্বল, আপনি যদি আমাদের একটু পরিচয়টা বলেন যে এই যে ইয়াংচু আসলে কে ছিলেন। ধন্যবাদ আপনাকে। আসলে ইয়াংচুর পরিচয় বলতে গেলে তার সম্পর্কে বিস্তারিত এইভাবে জানা যায় না, তবে একটা বিষয় জানা যায় যে তিনি মূলত চীনের সাও, যেটা বর্তমানে আমরা বলছি শানসি, এই শানসি অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি একটি মোটামুটি ভদ্র পরিবারেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটুকুই তার সম্পর্কে জানা যায়, খুব বেশি জানা যায় না। তো ইয়াংচুর যে অদৃষ্টবাদ, আসলে এই অদৃষ্টবাদ বলতে ইয়াংচু আসলে কি বোঝায়ছে যদি একটু সংক্ষেপে বলেন। আসলে ইয়াংচুর যে দর্শন, এই দর্শনকে বুঝতে হলে নন অ্যাকশন, অর্থাৎ এটাকে আমরা যদি চাইনিজ ভাষায় বলি উই থেকে বুঝতে হবে। অর্থাৎ তার দর্শনের ক্ষেত্রে নিয়তি একটা বড় ভূমিকা পালন, এটি অনেক বড় একটা জায়গা দখল করে আসেন, এবং তিনি মনে করতেন যে আমাদের যে প্রতিদিনকার যে পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটছে আমাদের জীবদ্দশায়, এগুলো মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, অনেকটা এটা ভাগ্যেই যেটা আছে সেই অনুযায়ী এই ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ পূর্ব নির্ধারিত, কেউ নিয়ন্ত্রণ করছে এটি, কিন্তু আমাদের এখানে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। অর্থাৎ আমরা যে মানুষের ইচ্ছার স্বাধীনতার কথা বলি, এই ইচ্ছার স্বাধীনতা আসলে তার দর্শনে লক্ষ্য করা যায় না। যেমন আমরা প্রতিনিয়ত যে বিভিন্ন রোগ শোক কিংবা জরাজীর্ণতা বলেন, যাই বলেন না কেন, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ঘটছে, এই ঘটনাগুলোকে তিনি মনে করতেন এগুলো পূর্ব নির্ধারিত, আমাদের জন্ম কিংবা মৃত্যু যেখানেই নির্ধারণ করা আছে সেখানেই এটি ঘটবে, এবং এই ঘটনার ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। অর্থাৎ তার এই যে
দর্শনটিকে যেটাকে আমরা বলছি এটাকে মানে অদৃষ্টবাদ বলা হয়, এবং এই অদৃষ্টবাদে ভাগ্য একটি বড় অংশ জুড়ে আছে। তাহলে যে তিনি যে বললেন যে তাহলে আমাদের হাত নেই, তাহলে আমাদের করণীয়টা কি? যে ভালো খাবার, হ্যাঁ, আমাদের আমাদের করণীয় বলতে তিনি বলছেন যে আমরা যদি একটা মানুষের জীবন চিন্তা করি, তাহলে দীর্ঘায়ু একটা জীবন যদি চিন্তা করি, বড় জোর 100 বছরে একজন মানুষ বাঁচে, এটি কখনো 1000 বছর বাঁচে না। তো এই 100 বছরের মধ্যে উনি বলছেন যে একটা বড় অংশ আমরা ঘুমের মধ্যে আমাদের কেটে যায়, বড় একটা অংশ আমাদের শৈশবে কেটে যায়, বৃদ্ধ বয়সে কেটে যায়, তারপরে দেখা যায় যে আমাদের সন্তানদের সাথে থাকার সময় কেটে যায়, অধিকাংশ সময়টা কিন্তু এভাবে চলে যাচ্ছে। এবং বাকি যে সময়টা থাকে উনি মনে করেন যে এই সময়টা আমাদের উপভোগ করা উচিত। এই উপভোগটা কিভাবে করা উচিত? যে ভালো খাবার খাওয়া, ভালো পোশাক পরিধান করা। এখানে কিন্তু সুখবাদের সাথে একটা বড় ধরনের মিল আছে, স্থূল সুখবাদের, এবং তার উপভোগবাদও বলা যায়। এবং তার দর্শনে আপনি দেখেন যে তিনি বলছেন যে আমাদের চোখ যা দেখতে চায় সেটা দেখতে হবে, মন যেটা শুনতে চায় সেটা শুনতে হবে, অর্থাৎ নাক যেটি ঘ্রাণ নিতে চাচ্ছে সেটা আমাদের ঘ্রাণ নিতে হবে। অর্থাৎ আমাদের যে বিভিন্ন কার্যক্রম যেটা অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়ের যে চাহিদা এবং ইন্দ্রিয়ের চাহিদা এবং সুখ লাভের জন্য এটিকে বাঁধনমুক্ত করে দিতে হবে। অর্থাৎ আমরা যে কোনো পদ্ধতিতে বা যে কোনো পন্থায় আমাদেরকে সুখ আমাদের ইন্দ্রিয় বৃত্তি বা প্রবৃত্তিকে বেঁধে রাখা যাবে না। অর্থাৎ আমাদের যে কোনো ভাবে সুখ, যে জিনিসটা আমাদেরকে সুখ নিয়ে আসবে আমাদের জীবদ্দশায়, সেটির অন্বেষণ করতে হবে। এবং সেটি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তিনি বলছেন যে অনেকেই আমাদের সমাজে আমরা দেখি যে জ্ঞানী হয়ে অনেকে মরে, অনেকে মূর্খ, অনেকে চোর, কিংবা অনেকে পণ্ডিত হয় বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের কিন্তু মরতে হবে একটা জায়গায়, কি সবাই একটা জায়গায় চলে যাবে। তো এই যাওয়ার আগে তিনি বলছেন যে আমাদের ইন্দ্রিয়ের যে সুখটা, এই সুখটা আমাদের উপভোগ করা উচিত। এবং উপভোগ করার ক্ষেত্রে আমাদের ইন্দ্রিয়ের যে বিভিন্ন যেমন নাক, চোখ যেটা দেখতে চাচ্ছে সেটা দেখতে যাবে, অর্থাৎ আমাদেরকে অনেকটা খোলস মুক্ত থাকতে হবে, আমাদেরকে বাঁধন ছেড়ে দিতে হবে ইন্দ্রিয় সুখের জন্য। যেটি আমাদেরকে সুখ আনবে সেই জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং এভাবেই কিন্তু তিনি তার দর্শন এগিয়ে নিয়ে গেছেন আলোচনাটা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অদৃশ্যতা একটা বিষয় বুঝলাম, খুব মজার। কিন্তু এক্ষেত্রে কিন্তু উনি আবার একটা জিনিস বলে রাখা দরকার, উনি কিন্তু বলছেন যে আমাদের কিন্তু কেউ নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ তিনি নিয়তির কথা বলছে, আবার বলছে যে পুতুল নাচের যেমন পুতুলকে কেউ নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমাদের যদি কেউ নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু আমরা খুব যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো অপকর্ম, এগুলো কিন্তু খুব ইজিলি এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, তার যদি মতবাদ আমরা গ্রহণ করি। এই মতের সমালোচনা থাকতে পারে, কিন্তু তার মতবাদ গ্রহণ করলেই দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা অপরাধ কর্ম করলেও হয়তো সেটিকে এটি ভাগ্যে ছিল সেই মর্মে অপরাধটা করছি এরকম বলে কিন্তু সেখান থেকে আমরা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে পারি আর কি। এটা তার দর্শন অনুসারে, যদিও এটি সমালোচনা বিদ্যমান। আচ্ছা, তাহলে আমরা অদৃশ্য সম্বন্ধে মোটামুটি জানলাম। তাহলে এখন আপনি যদি আমাদের এটা বলেন যে ইয়াংচু যে আদর্শ জীবন বলতে আসলে উনি কি বুঝিয়েছেন? এই আদর্শ জীবন তার দর্শনের একটা মূল উপাদান, খুব গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে তিনি দুটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন। একটি হলো প্রতিটি জিনিস নিজের জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে বস্তুকে তুচ্ছ মনে করা এবং জীবনকে মূল্য দেওয়া। বস্তুকে তুচ্ছ মনে করা এবং জীবনকে মূল্য দেওয়া। এবং এই জিনিসটাকে ঠিক একটা উদাহরণের মাধ্যমে বা একটা যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করলে আমাদের শিক্ষার্থী যারা আছেন তারা আরো বিষয়টিকে আরো স্পষ্ট হবে। এবং এটা এইভাবে উল্লেখ আছে যে চিনজু, ইয়াংচু এবং মেনসাং ইয়াং, এই তিনজনের মধ্যে একটা কথোপকথন হচ্ছে। চিনজু ইয়াংচুকে জিজ্ঞেস করছে যে যদি আপনার একটা চুলের বিনিময়ে এই পৃথিবীকে যদি বাঁচানো সম্ভব হয়, তাহলে কি আপনি একটা চুল দেবেন? তখন ইয়াংচু উত্তর দিচ্ছে যে এটি সম্ভব না, এবং একটি চুলের বিনিময়ে বাঁচানো সম্ভব না। তখন চিনজু বলছে যে ধরা যাক, আপনি ধরে নেন যে একটা পৃথিবীতে বাঁচানো সম্ভব আপনার একটা চুলের বিনিময়ে, তাহলে কি আপনি এটা দিবেন? তখন ইয়াংচু চুপ করে থাকলেন। তখন ওই চিনজু মেনসাং ইয়াং এর কাছে গেলেন, গিয়ে বললেন যে মেনসাং ইয়াং তখন চিনজুকে বলছেন যে আপনি ইয়াংচুর যুক্তিটি বুঝতে পারলেন না, আমি আপনাকে আরেকটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তখন মেনসাং ইয়াং চিনজুকে বলছে যে আপনার সাপোজ এক টুকরা চামড়ার বিনিময়ে যদি আপনাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হয়, তাহলে কি আপনি এক টুকরা চামড়া দেবেন? তখন চিনজু বলছে হ্যাঁ, আমি এক টুকরা চামড়া দিব। তখন আবার মেনসাং ইয়াং বলছেন যে আপনার যদি একটা ওয়াঙ্গের বিনিময়ে আপনাকে যদি একটা রাজত্ব দেওয়া হয়, তখন কি আপনি সেই রাজত্ব নেবেন? তখন কিন্তু চিনজু চুপ করে আছেন।
তখন মেনসাং ইয়াং বলছেন যে ইয়াংচু কেন চুপ ছিলেন, কারণ হচ্ছে একটি চুল, এক মাথা পুরা মাথার চুলের তুলনায় কিন্তু কম, কিন্তু সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন একটা অঙ্গ পুরা শরীরের তুলনায় একটা অঙ্গের যেমন গুরুত্ব কম, কিন্তু অনেকগুলো অঙ্গ মিলেই তো একটা শরীর, সুতরাং ওটিরও যেমন গুরুত্ব, ছোট একটা চুলেরও ওই ধরনের গুরুত্ব আছে। যার কারণে তিনি বলছেন যে জীবনের কোনো কিছুকে তুচ্ছ মনে করা যাবে না, সবকিছুরই গুরুত্ব আছে, মূল্যবান। এবং একটা চুলের থেকেই কিন্তু পুরা মাথার চুল, আস্তে আস্তে পুরা মাথার চুল সৃষ্টি হয়, সবগুলো চুল হয়। ঠিক একটা অঙ্গের একাধিক অঙ্গ মিলেই যেমন একটা অঙ্গের সৃষ্টি হয়। যার কারণে তিনি বলছেন যে সবকিছুকে জীবনে মানে গুরুত্ব দিতে হবে, কোনো কিছুকে তুচ্ছ মনে করা যাবে না। তবে এই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র অন্যের কথা ভেবে গুরুত্ব দিলে হবে না, এটি কিন্তু নিজের কথা ভেবে গুরুত্ব দিতে হবে। যার কারণে আমি কিন্তু দুইটা বিষয় আপনাকে বলছিলাম যে একটু আগে, যে প্রত্যেকটি জিনিস নিজের জন্য, এবং আরো বলছিলাম যে বস্তুকে তুচ্ছ মনে করা এবং জীবনকে মূল্য মনে করা। অর্থাৎ এই যে কাজগুলো আমরা যে বলছি, এটা কিন্তু এই যে গুরুত্ব দিচ্ছি, এটা কিন্তু নিজের স্বার্থে গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ আমাদের নিজের যে বিষয়গুলো, এই নিজের স্বার্থটাকে, এটা কিন্তু প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ নিজের স্বার্থকে বাদ দিয়ে শুধু অন্যের স্বার্থকে গুরুত্ব দেওয়া বিষয়টি ওরকম না। যার কারণে এই কাজগুলো নিজের স্বার্থকে রক্ষা করে আমাদেরকে করতে হবে। যার কারণে উনি কিন্তু সেই একটি চুলের, অর্থাৎ একটি চুল, এটি আমাদের ভিতর থেকে আসে। যার কারণে একটি চুল, একাধিক চুলের মাধ্যমে একটা মাথার চুল তৈরি হয়। যার কারণে ওই একটি চুলেরও গুরুত্ব আছে, এবং এটি কিন্তু তার দর্শনে তিনি দেখিয়েছেন। বুঝতে পারছি। ধন্যবাদ উজ্জ্বল আপনার প্রাণবন্ত আলোচনার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যাবৎ ইয়াংচুর যে অদৃষ্টবাদ এবং আদর্শ জীবন সম্পর্কে যে ভাবনা বা মতবাদ, সেটি জানলাম। যদি এইসব বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন অথবা সভাপতি, দর্শন বিষয়ক পাঠ্যক্রম কমিটি, সামাজিক বিজ্ঞান মানবিক ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।